অন্নপূর্ণা ফর্মে কি কি জিনিস থাকবে আর কি কি জিনিস থাকবে না, চলুন একটা একটা করে পয়েন্ট ধরে ধরে আমি বলতে থাকি, তাহলে আপনারাও বুঝতে পারবেন আর আমি আপনাদের খুব সহজে বোঝাতে পারবো। তো এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, পেন্সিল নয় পেন্সিল হাতে আছে কিন্তু সঙ্গে নোটবুক নেই, সঙ্গে রয়েছে অন্নপূর্ণা যোজনা এই ফর্মটা। চলুন একটু করে দেখানো যাক কি বলা হচ্ছে ফর্মে আর আসলে গুজবের সঙ্গে তার কোনো মিল আছে কি নেই। এইখানে প্রথম যে ফর্মটা আমি দেখাবো, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ডাইরেক্টলি ফর্মে মাঝে মাঝে ফোকাস করার জন্য। প্রথম পাতা আসছি, প্রথম পাতায় রয়েছে পারিবারিক পরিচয়, অর্থাৎ পরিবারের প্রধানের নাম কি পুরোটা লিখতে বলা হয়েছে। বেসিক যেগুলো, জন্ম তারিখ কি, পরিবারের প্রধানের লিঙ্গ কি, পুরুষ মহিলা না কে, অর্থাৎ ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি, যদি কোনো বাড়িতে বাবা থাকেন, শ্বশুরমশাই থাকেন, হাজবেন্ড থাকেন, স্বামী থাকেন, তো তার সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে। এবং আর কি বলা হচ্ছে, যদি ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি থাকে, ডিজিটাল রেশন কার্ডে তথ্য বলা হচ্ছে। পরিবারের সদস্য সংখ্যা বলা হয়েছে, দেখুন পাশে লিখে রয়েছে শুধুমাত্র সংখ্যা। ঠিকানা, স্থায়ী ঠিকানা, তার সঙ্গে যোগাযোগ নাম্বার, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ তিনি আপনার স্বামী হন না আপনার বাবা হন না আপনার শ্বশুরমশাই হন, এইটুকু বেসিক তারিখ। এবং দেখুন কি বলেছিলাম প্রথম গুজব, যে এই ফর্মে নাকি যিনি অন্নপূর্ণা ভান্ডার যিনি নেবেন, যিনি আবেদন করছেন, তার নামটাই নাকি কোথাও নেই, তাই নাকি? তাহলে বলে দিই এখানে 9 নম্বর পয়েন্টটা দেখুন, এইখানে রয়েছে পরিবারের প্রধান, সদস্য 1, সদস্য 2 করে করে পরিবারের সমস্ত সদস্য। পরের পাতায় চলে যাই যদি আমি, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, মোটামুটি 5 জনের পরিবারের একটা ফরম্যাট দেওয়া হয়েছে। ধরে নিন শ্বশুরমশাই, শাশুড়ি রয়েছেন, তার সঙ্গে ছেলে রয়েছে, ছেলের বউ রয়েছে এবং বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, 5 জন মতো পরিবারের সদস্য রয়েছেন। অর্থাৎ শ্বশুর, শাশুড়ি, স্বামী, স্ত্রী এবং বাচ্চা, তার জন্য তাদের প্রত্যেকের নাম চাওয়া হয়েছে। এবং পাশে একটা কলাম দেওয়া রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি। যদি বলেন হ্যাঁ তাহলে হ্যাঁ, যদি বলেন না তাহলে না, শুধু হ্যাঁতে টিক করতে হবে। পাশে লেখা রয়েছে বয়স 5 বছরের কম হলে আধার চিহ্নিত করুন, আধারটাকে এনে লিখে দিন, সেটা চিহ্নিত করুন। অতএব এখানে পরিবারের কোন সদস্য, ধরুন 5 জন পরিবারের সদস্য, তার মধ্যে কোন মহিলা তিনি অন্নপূর্ণা ভান্ডার চাইছেন, তার পাশে গিয়ে শুধু একটা হ্যাঁতে টিক করে দিলেই তো লেখা চুকে যায়। আরে ভাই, শ্বশুর মশাই তো অন্নপূর্ণা যোজনা চাইবে না, স্বামী তো অন্নপূর্ণা যোজনা চাইবেন না, চাইবেন হয় শাশুড়ি আর না হয় বৌমা। তো দুজনের নামের পাশে নামটা লিখে অন্নপূর্ণা, দেখুন সাইডে আরেকবার ফোকাস করতে বলবো, এই যে সদস্যের নাম, জন্ম তারিখ রয়েছে, পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে, আধারের নাম্বার চেয়েছে, পাশে একটা হ্যাঁতে টিক করে দিলেই তো লেখা চুকে গেল। তাতে এত সমস্যা কোথায়? নাম নেই, তো এইগুলো কি রয়েছে তাহলে? আমার পরিবারে যারা চাইবেন অন্নপূর্ণা ভান্ডার, তাদের নামের পাশে আপনি কি অন্নপূর্ণা যোজনা চাইছেন? হ্যাঁ চাইছি, টিক, ডান। পরেরটাই আসি। এরপরের বিষয় পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট। এবং দেখুন পাশে লিখে দেওয়া রয়েছে নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ আমি নগদে টাকা দেব, সরকার টাকা দেবে, তার জন্য অ্যাকাউন্ট ডিটেলস চেয়েছে। এবং প্রত্যেকেরই চেয়েছে, সেক্ষেত্রে পরিবারের প্রধান এবং প্রত্যেকের, যাতে সেই পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সরকারের কাছে থাকে। কারণ অনেকেই অনেক ধরনের জালিয়াতি এর আগে করেছে, প্রত্যেকের অ্যাকাউন্ট নাম্বার চেয়ে নেওয়া হয়েছে। যদি কোনো কারণে মূল ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার করা গেলেও না, তো সেক্ষেত্রে যাতে বাকিদেরকে জানানো যেতে পারে। এরপরও হচ্ছে এপিক, ভোটার তালিকা অংশ নম্বর সহ এপিক নাম্বার, অর্থাৎ আপনি যে ভোটার আইডি কার্ড, আপনার বাড়ির অ্যাড্রেস রয়েছে, সেটা আপনার জানাতে নিশ্চয়ই সমস্যা নেই, আপনি জানিয়ে দিন। আপনারা জানেন নিশ্চয়ই, এর আগে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা যারা নিয়েছে, এমন অনেক ফেক নাম নিয়েছে যার পরিবার এখানে নেই, যে নামটার অস্তিত্বই এখানে নেই, যার পরিবারে না তো স্বামী আছে, না তো শ্বশুর আছে, না শাশুড়ি আছে, না সন্তান রয়েছে, তারাও এখান থেকে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন এবং এখন তারা হাকিমপুর চেকপোস্টে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা বাংলাদেশের বাসিন্দা। তো আমার যদি পরিবার থাকে, প্রত্যেকের ভোটার আইডি কার্ড থাকে, আমি তার নাম্বারটা এখানে মেনশন করবো, সমস্যা কোথায়? এবার চলে আসি এখানে বিভাগ একটা দেওয়া রয়েছে, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর যে শ্রেণীগুলো রয়েছে, এসসি বা এসটি বা ওবিসি বা পিভিটিজি, সেগুলো রয়েছে। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, সমস্ত নাকি সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে। পাশে দেখুন লেখা প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি, এগুলো আছে কিনা কোথাও বলা হয়েছে এখানে জমা দিন। যেগুলো জমা চাইবে পাশে লিখে দেওয়া থাকছে জমা দিন, আপনি শুধু টিক মার্ক করবেন, এসসি এসটি না ওবিসি না কি, শুধু টিক মার্ক করতে হবে। দেখুন নিচে লেখা রয়েছে সঠিক হলে টিক চিহ্ন দিন, কোনটা? রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। আপনার পরিবারে কেউ রেশন পাচ্ছে কিনা, এই ফর্ম মানে একটা ফর্ম মানে এখান থেকে যাবতীয় তথ্য, সরকারের থেকে কি কি আপনি জিনিস পাচ্ছেন, কি কি আপনার কাছে পেন্ডিং আছে, ভাবলে জানলে আপনার অবাক হয়ে যাবেন। অনেকেই জানেন শুধুমাত্র বিজেপি করার অপরাধে অনেক পরিবার রেশন পায়নি, অনেক দুর্নীতি হয়েছে এর আগেও, আগের সরকারের আমলেও। তো এবার এখানে খুব সহজ বিষয়, পরেরটা চলে যাই, যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। দেখুন এখানে হ্যাঁ না শুধু দিতে হচ্ছে, জাস্ট টিক মার্ক, কোনো পাশে
পাশাপাশি কোনো কিছু লিখতে হচ্ছে না, কোনো কিছু, জাস্ট টিক মার্ক এটা। কার্ডের ধরন কি রয়েছে, এরপর চলে আসছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ সম্পদ। সেই যে সম্পদ নিয়ে, যে ইম্পর্টেন্ট কলামটা নিয়ে ইতিমধ্যে বিরোধীরা কোমর বেঁধে, মানে কিছু মানুষজন যারা ওই বললাম নেটে নয়, এই হেঁটে নয়, তারা নেটে থাকেন এবং ঘেঁটে থাকেন, তো তারা কনফিউশন তৈরি করেছে। সম্পত্তি জানতে চাইবে, খুব স্বাভাবিক সেটা। আপনি কোন বাড়িতে থাকেন, পাকা বাড়ি না কাঁচা বাড়ি, তিনতলা বাড়ি, বাংলো, নাকি সরকারের থেকে সুবিধা পাওয়ার আবাসের প্রকল্পের টাকা নিয়ে হাফ ঢালাই করা বাড়ি, সরকার জানতে চাইবে না? দেখুন, বাড়ির ধরনে বলা হচ্ছে যে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। এবার আমার বেডরুম নিয়ে প্রশ্ন। এই প্রশ্ন স্বাভাবিক, কারণ পরিবারের সঙ্গে একটা ঘর থেকে যে পরিবার যে ধরনের স্ট্রাগল করে 3টে ঘরে, তাই নয়। এবার প্রশ্ন হচ্ছে, আমার বাড়িতে যদি 3খানা পাকা ঘর থেকে থাকে, আমার গ্রামের বাড়িতে, তাহলে কি আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো না? নিশ্চয়ই পাবেন। কোথাও বলা যাচ্ছে কেন অন্নপূর্ণা ভান্ডার পাবেন না? জানতে চাওয়া হয়েছে যাতে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার পরও এমন না হয় কি আপনি সঙ্গে সঙ্গে হয়তো আবার আবাসের বাড়ির জন্য, প্রকল্পের জন্য আবার আবেদন করে বসলেন। সরকারের জানার অধিকার রয়েছে এখানে। দেখুন, হ্যাঁ বা না। দ্বিতীয়ত হচ্ছে, পারিবারিক যদি জমি থেকে থাকে তার মালিকানা আছে কি, এখানেও হ্যাঁ বা না। পাশাপাশি কি মালিকানা বলতে কি বোঝাচ্ছে, মালিকানা কখন হয় ক্লিয়ার করে দিয়েছে এখানে সরকার। কোথাও জমা দিন লেখা নেই, রেজিস্ট্রেশনের কোনো নথি আছে কিনা, মিউটেশনের কোনো কপি আছে কিনা, আর আছে কিনা, হাল লাগাতের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি আপনার কাছে আছে কিনা, জমা দেওয়ার কথা বলা হয়নি। যদি কোথাও সন্দেহ প্রকাশ করা হয়, যদি কোথাও কনফিউশন হয়, তবে গিয়ে আপনি জমা দেওয়ার বিষয়টা আসছে। এগুলো মেনশন করা রয়েছে, এগুলো সঙ্গে আছে কিনা। রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ আর জমির নথি। যদি আপনার কোনো রকম পারিবারিক কোনো গাড়ি থাকে তাহলে হ্যাঁ বা না। যদি গাড়ি থাকে তাহলে এটা রেজিস্ট্রেশন নাম্বার এবং তার মডেল নাম্বার এখানে উল্লেখ করতে বলা হয়েছে। কাগজ ধরে জমা করবেন, ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকবেন, চাওয়া হয়নি সেটা। এবার হচ্ছে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, জানার দরকার নেই সরকারের। এরপরে তো আসবে এখানে আয়ুষ্মান ভারতের সুবিধা আসবে। যদি সরকার জেনে নেয় যারা ইতিমধ্যেই বেসরকারি বড় বড় প্রাইভেট কোম্পানি থেকে স্বাস্থ্য বীমা করিয়ে বসে আছেন, আগে সরকারের বেশ কিছু পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, তারা বড় বড় কোম্পানির লাখ লাখ টাকার ইন্স্যুরেন্স করিয়ে বসে থাকার পরেও তাদের স্ত্রীরা লক্ষ্মীর ভান্ডারের টাকা সুবিধা পেয়েছে, কেন পাবে?